সুইট গার্ল, ওপেন দ্য ডোর প্লিজ, চমকে উঠল ফিজা। জোনায়েদের কণ্ঠস্বর খুব বিশ্রী শোনালো ফিজার নিকট। আবরার শুনেছে। শরীরে শিরা উপশিরা রক টকবক করে উঠল। তবুও সে দূরে, কিছু তো করার সাধ্য নেই তার আপাতত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে ফিজাকে বলল দরজা খুলবে না। ফিজা কিছু বলার আগেই কল লাইন ডিসকানেক্ট হয়ে গেল। ফিজা ফোনের দিকে তাকিয়ে আছে, তবে দরজায় অনবরত করাঘাতে মেয়েটা চমকে উঠল। ফোন হাত থেকে বিছানায় পড়ে গেল। দরজা ভাঙা বা লক খুলে ফেলা কোনোভাবেই পসিবল না। তবুও ফিজার মনে ভয় ধরল। তবে চুপ করে ফোন হাতে নিয়ে কল করলো মিলন খানকে। ফোন ধরতে ফিজা বলল, বাবা মাকে নিয়ে আপনার ছেলের রুমে একটু আসুন তো। মিলন খান অস্থির হলেন। ইম্পর্ট্যান্ট একটা কাজে তিনি বাইরে আছেন এই মুহূর্তে। তাই অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা, এত রাতে কোনো প্রবলেম? বাবা আসুন না একটু। কিন্তু আমি তো বাড়িতে নেই আম্মা। দাঁড়াও, তোমার শাশুড়িকে কল দিয়ে বলি। এই কথাটুকু শেষ হওয়ার আগেই কল কেটে গেল। মিলন খান অস্থির হলো। বাড়িতে স্ত্রীকে কল দিল, এক এক করে গার্ড কল দিতে বলল। ব্যালকনির বিশাল কাচের দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো জুনায়েদ। ফিজা নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরল। তৎক্ষণাৎ নজরে এলো ফোনের চার্জ শেষ, যার ফলশ্রুতিতে ফোন বন্ধ হয়ে গেছে। মোবাইল ঠিক কবে চার্জ দিয়েছে ফিজার মনে পড়ে না। খুব সম্ভবত আবরাজ যেদিন গেল আগের দিন রাতেই একবার চার্জে লাগিয়েছিল। খুব বেশি ফোন ইউজ করা হয় না বলে হয়তো এতদিন চার্জ ছিল। ফিজা নিজের ভাগ্যের ওপর চরম হতাশ হলো। ফোনটা রেখে শোয়া থেকে উঠে বসলো। পাশ থেকে ওড়না নিয়ে শরীরে ভালো করে পেঁচিয়ে নিল। জোনায়েদ ফিজার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসলো। জিব্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উঠে বলল, ডু ইউ নো, 5 মান্থ ওয়েট করেছি, জাস্ট ওয়ান চান্স, অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। কি সব যাতা বলছেন জুনায়েদ কবির? আর আপনি এখানে কি করে এলেন, কেন এসছেন? ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনায়েদ আপন মনে বলতে লাগলো, আবরাজ আর আমি না প্রতি নাইটে বারে যেতাম, প্রচুর ড্রিঙ্কস করতাম আমি, মেয়েদের ভিড় জমে যেত। তবে আমার জন্য না, তোমার হাজবেন্ডের জন্য। কিন্তু ওর তো এসবে ইন্টারেস্ট নেই, সারাক্ষণ কাজ নিয়ে থাকতো। তবে আমাদের প্রফেশনটা এমন যে এসব থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল। নারী নেশা ভয়ঙ্কর হয়। কিভাবে যেন তোমার হাজবেন্ডও। জাস্ট স্টপ দিস। আই নো আমার হাজবেন্ড ভালো ছিল না, খারাপ, মেয়েদের সাথে বেড শেয়ার করতো, এইসব তো। তাহলে এটা কেন বলছেন না তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য? কেন বলছেন না, হোয়াই? ফিজার চিৎকার যেন কানের পর্দা অবধি ফেটে যাওয়ার জোগাড়। জোনায়েদ থতমত খেল। চেহারায় এত সময় যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল, মুহূর্তে যেন সব হাওয়া হয়ে গেল। মনে মনে বেশ অবাক হলো। ফিজা কিভাবে জানে এসব? তবে কি আবরার সব বলে দিয়েছে বউকে? নাকি ফিজা যে এসব জানে আবরার সেটা জানে না? জোনায়েদ এত কিছু ভাবতে চাচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করতে হবে। তাই সে সব কথা অ্যাভয়েড করে বলে উঠল, ইউ নো হোয়াট, তুমি ভীষণ সুন্দর। তোমার চেহারা থেকে শুরু করে ফিগার, ওয়াও। ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন তোমাকে আমার বেডে একবার হলেও চাই, নিজের সাথে প্রমিস করেছিলাম। অ্যান্ড ফাইনালি নাও আই এম সাকসেস। ফিজার এত সময় ভয় লাগলেও জোনায়েদের কথায় রাগে শরীর কাঁপতে লাগলো। হাত মুঠোবন্দি করে চুপ করে দাঁড়িয়ে রইল। জোনায়েদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগলো। ফিজা বিছানার এ পাশে, জোনায়েদ ঘুরে ওপাশ থেকে আস্তে ধীরে এগিয়ে আসে আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ফিজার শরীর ঘৃণায় ঘিনঘিন করে। বিছানার এক পাশে বেডসাইড টেবিল, আরেক পাশে ড্রেসিং টেবিল। ফিজার পাশে বেডসাইড টেবিলটা, সেখানে মেয়েটার চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে। ইউ আর লুকিং সো হট। কেউ জানবে না, তুমি আর আমি। জাস্ট একবার, ট্রাস্ট মি, আবরাজের চেয়ে দ্বিগুণ মজা। যা বলা হয়েছে সেটুকুই কি যথেষ্ট ছিল না? এর থেকে বেশি সোনার মতো নারীর সামনে দাঁড়ানো এই ফিজা মোটেও না। যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতেও পিছপা হয়নি, সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নেবে? জোনায়েদ যখন নিজের পেটের দিকে তাকালো, তখন শুধু সাদা শার্টে লাল তরল পদার্থ দেখতে পেল। সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করলো। ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল। ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতেই সাব্বিরে দেখা পেল, সাথে ইরা বেগম। সাব্বির 2 জন গার্ডকে নিয়ে এসে জোনায়েদকে ধরে ফেলল। তখনও কেউ জোনায়েদের আঘাত দেখেনি। ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে নিল। ওনার চোখ মুখ আতঙ্কিত, অস্থিরতা, ভয়। ভীতু স্বরে বলে উঠল, তোর কিছু হয়নি তো? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, শুধু ছেলের বন্ধুত্বের খাতিরে বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম। নিয়ে যাও এই শয়তানটাকে। জোনায়েদের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম। জোনায়েদের নড়চড় না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতেই হাঁটু ভেঙে পড়ে গেল। একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল, স্যার ব্লাড, যা হচ্ছে হোক, নাটক সব, ওকে নিয়ে যাও। বলে ফিজার সাথে কথা বলল, আশ্বস্ত করলো কিচ্ছু হয়নি, হবে না। স্যার তাকে ফোন করে আগেই কনফার্ম করে দিয়েছিল, তবে আসতে একটু লেট হয়েছে, তার জন্য ক্ষমা চাইল। গার্ড জোনায়েদকে নিয়ে যাওয়ার প্রায় অনেকক্ষণ পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল ফোন বের করে কল লাগালো আবরাজের কাছে। ওপাশের ব্যক্তিটা বোধহয় এটার অপেক্ষায় ছিল, সাথে সাথে কল রিসিভ করলো। সাব্বির আবরাজকে কিছু বলতে দিয়ে নিজে বলে উঠল, স্যার ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে, বড় ম্যামের সাথে আছে।
আমি জোনায়েদের ডিটেইল আপনাকে পিকচার সহ ইমেল করছি আধা ঘন্টার মধ্যে। শোনো, ওর কিছু করবে না কেউ। আমি স্বচক্ষে ওর কলিজাটা দেখে নেব। ফার্স্ট ব্যাক করছি, ওয়েট অ্যান্ড সি। আবরাজের কথায় সাব্বির সম্মতি দিল। নিজেদের গ্যারেজের পেছনের গুদাম ঘরে রাখা হয়েছে জোনায়েদকে। একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিত হলো। জোনায়েদের জ্ঞান নেই, একটা পাটের বস্তার উপর দেহটা ফেলে রাখা। সাব্বির বেশ কিছু পিকচার নিল, সেগুলো আবরাজকে সেন্ড করলো। আবরাজ সাবান নিয়ে বেরিয়েছিল মাত্র, টাওয়েল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শোকাচ্ছে। তখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার বাঁকা হাসি ফুটে উঠল। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতে শান্ত হয়ে গেল। কিছু পিকচার সাথে ছোট একটা বার্তা, স্যার, ম্যাম আঘাত করেছে ওকে। ব্যাস, এটুকুই আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল। পুরুষটা বিড়বিড় করে আওড়ালো, ইউ হ্যাভ টু সি মিসেস আবরাজ খান, দ্য ওয়াইফ অফ আবরাজ খান। সুগন্ধি ফুল। নাজুক মেহরিন স্বামীর সংস্পর্শে এসে আরো নেতিয়ে গেল। বিবাহিত জীবনে প্রথম মধুচন্দ্রিমা, শেষ মুহূর্ত ছিল সুখের। যদি স্বামী এতটা সেন্সিটিভ হয় তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না। প্রতিটা স্পর্শ যেন তাকে ঘায়েল করছিল আব্রাহাম। যখন আব্রাহাম পাশে শুয়ে মেহরিনের নাদুস নুদুস দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা ভেসে উঠল। বহুদিন পর যেন মিরাকেল ঘটল। কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে, নাকি ব্রেনে এখনও মেয়েটার সঙ্গে কাটানো মুহূর্তের জন্য এমন হচ্ছে? আব্রাহাম জানে না, উত্তর নেই। মেহরিনের শরীরে একটু বল আসতেই মিনমিন করে বলে উঠল, গোসল দিতে হবে। আব্রাহাম শুনল। মেহরিনকে ছেড়ে দিয়ে উঠে বসলো। মেহরিন চাদর টানতে আব্রাহাম ভুরু কুঁচকে চাইল। জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? জামা নাই। কোথায়? আমি কি করে জানবো আপনি অন্ধকারে কোথায় ফেলেছেন? মেহরিনের মুখের দিকে তাকিয়ে আব্রাহামের ঠোঁট অটোমেটিক প্রসারিত হলো। বাঁ হাতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে জামা দেখতে পেল না। নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে আব্রাহাম সেটাই হাতে তুলে নিল। মেহরিনের দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল, এটা পরে নাও, তোমার হাঁটু সমান হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। শার্ট ঢিলে ঢালা লং। মেহরিনের শরীর কাঁপে। সে কখনো কল্পনাও করেনি কোনোদিন এমন কিছু হবে। আগে যখন আব্রাহামকে সে দেখত তখন তাকাতো, বুকের ভেতর দুরু দুরু শুরু হতো। মানুষটার শরীরের সঙ্গে প্রতিটা শার্ট টি শার্ট যে কোনো রাজকীয় শৌখিনতা ফুটে উঠত। বেশ লাগে লম্বাটে গড়নের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরের মানুষটাকে। কি নিদারুণ সত্যি এটা! এই সুদর্শন আব্রাহাম খান তার স্বামী, একান্তই নিজের ব্যক্তিগত একজন মানুষ, যার ভাগে শুধু সেই ভাগিদার। মেহরিন যখন ওয়াশরুমে গেল আব্রাহাম আর চোখে চাইল। পেছন থেকে মেয়েটার চুল একদম পিঠের সম্পূর্ণটা ঢেকে আছে। আব্রাহাম আস্তে করে ঢোক গিলে সিগারেট ধরালো। বেশ কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়লো। এটার নেশা তার আগে ছিল না, দেশে আসার পরপরই হয়েছে, যখন নিজের মনের গহীনে থাকা রমণীকে নিজের ভাইয়ের বউরূপে দেখল। আব্রাহাম মন প্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায়। সে যেন এই ভোলা ভালা স্বভাবের মেহরিনকে ভালোবাসতে পারে, কোনোভাবেই যেন মেয়েটা ভিকটিম না বনে যায়। আব্রাহাম অপেক্ষায় বসে, মেহরিন এলেই সেও শাওয়ার নিতে যাবে, কিন্তু এদিকে মেয়েটার আসার নামগন্ধই নেই। আব্রাহামের সিগারেট সে কখন শেষ হয়েছে, আরও একটু ধরাতে ইচ্ছা করছে না। ফোন হাতে নিতে যাবে তখনই বেরিয়ে এলো মেহরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতি ভরে বেরিয়ে এসছে, গামছা মাথায় পেঁচানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহরিন শুধু মৃদু স্বরে বলে উঠল, যান, সকালে না অফিস যাবেন? মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়ে চড়ে উঠে দাঁড়ালো। উদম শরীর, বুকের লোম বড়ই আকর্ষণীয় দেখায়। মেহরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরেই পড়ার টেবিলের সামনে চেয়ারে মেলে দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল। এরপর এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসছে সেটা মেহরিন টেরই পেল না, কেননা আব্রাহাম আসার আগেই বেচারি ঘুমিয়ে পড়েছে। আব্রাহাম বেরিয়ে এসে সন্ধ্যায় মেহরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগলো, এটা পরে কিভাবে ঘুমাবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল। এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। সকালে 7টা বাজে তন্দ্রা ছুটে গেল আব্রাহাম। ফোন করেছে মিলন খান, অফিস যেতে বলেছে দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে, বাবার সাথে কথা বলে। মিলন খান অফিস আসবে না, বাড়ি থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়, তার উপর চিন্তিত। মিলন খান বললেন, গতকাল রাতে জুনায়েদ কি সব কাণ্ড করেছে, বাড়ি ফিরলে বলবো, এখন এ নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না, তবে মিলন খান আশ্বস্ত করলো তেমন ক্ষতি কিছু হয়নি। তাই আর বেশি কথা বাড়ালো না আব্রাহাম। ফোন রেখে মেহরিনের দিকে তাকালো, ডাকতে ইচ্ছে করলো না, রেডি হয়ে নিল। এরপর ঘুমন্ত বউয়ের পাশে গিয়ে বসলো। বড্ড আদুরে মেহরিন, নাদুস নদুস মুখখানা মায়ায় ভরপুর।
আব্রাহাম আনমনে ঘর থেকে মেহেরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট একটা স্বর্ণের নাকফুল, সেটাই জলজল করছে। কানেও ছোট একজোড়া দুল। পর্যবেক্ষণ শেষ। সময়ের কথা মনে পড়তেই আব্রাহাম দ্রুত বিছানা ছাড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েও কি মনে করে আবার ফিরে এলো। মেহেরিনের একটা হাতে টুপ করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মেহেরিন অবশ্যই একটু কেঁপে উঠেছিল, তবে পরক্ষণেই আবার স্বাভাবিকভাবে ঘুমে তলিয়ে গেল। আব্রাহাম বেরিয়ে এসে দেখল খাবার ঘরে শাশুড়ি তার টেবিলে নাস্তা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসলেন, চেয়ার টেনে গিয়ে দূরে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, মেহেরিন ওঠেনি? আমি ডাকিনি, ঘুমিয়ে থাকুক। মহিতা বেগম আর কিছু বলল না। মেয়ে জামাইকে বেশ যত্ন করে আদরের সঙ্গে নাস্তা দিল, আপ্যায়নে ত্রুটি রাখল না। নাস্তা শেষ করে আব্রাহাম মহিতা বেগমকে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করলো সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশনে তার অস্থির লাগছে। এতটা অস্থির সে হতো না যদি না এখানে জুনায়েদের নামটা আসতো। কেননা জুনায়েদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনায়েদের নজর যে ফিজার ওপর আছে সে সম্পর্কেও সে আগে থেকে অবগত। সাব্বির কল ধরেই গতকাল রাতের সব ঘটনা বলে দিল। রাগে আব্রাহামের শরীরের রক্তে শিরা উপশিরায় শিরশির করতে লাগলো। স্যার স্যার প্লিজ আপনি শান্ত হন, স্যার আমার কথা শুনুন। আব্রাহাম শোনে না, মানে না সাব্বিরের বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনায়েদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ে। কোনো রকম পেঁচিয়ে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা দেখে চেঁচিয়ে বলে উঠল, ওর ট্রিটমেন্ট কে করাতে বলেছে? ওর কলিজা বের করবো আমি। খানবাড়ির বইয়ের উপর নজর, ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ড সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকালো। সাব্বির ভয় পেলেও প্রকাশ করল না। তার স্যারের নিষেধ আছে যে, জুনায়েদকে অক্ষত রাখতে বলেছে। তাই মিনমিন করে বলল, আবরাজ স্যার নিষেধ করেছে ওর কিছু করতে, স্যার ওর ব্যবস্থা করবে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হলো। এরপর গায়ের শার্ট ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউ রাগী কম নয়। প্রতিযোগিতা দিলে যদিও আবরাজ খান বিজয়ী হবে, তবে আব্রাহাম খানও কম নয়। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু যেন তিনি মানতে পারছেন না। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত ছিল, কিন্তু নিজেকে নিজে মেরে ফেলার মতো এমন কাজ করবে, করেছে, এটা কিভাবে বিশ্বাস করবে তিনি? মেনে নেবেন কিভাবে? একদিকে নিজের বিজনেসের খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামে মাত্র শো, এর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আবরাজ কন্টেনার শিপ না দেওয়াতে বিশাল ক্ষতির মুখে কোম্পানি। তার উপর মেয়ের মৃত্যুর শোক। কোনটা রেখে কোনটা পালন করবে এ নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষ হসপিটালে ভর্তি হলো। নিজের ব্যক্তিগত সহচারী এর মধ্যে এসে জানালো জোনায়েদ দেশে আবরাজের হাতে বন্দী। এ যেন নিজের পতনের এক একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। কি মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুন খারাপি, যত রকম দুই নাম্বারি কর্ম, আর সেই মেয়ে তাকে ফাঁকি দিল। দিল নাকি ইচ্ছে করে দেওয়ানো হলো? চোখ বন্ধ করে তিনি শুনতে পায় কেউ কেবিনে এসছে। চোখের ওপর ফেলে রাখা হাত না সরিয়ে তিনি মানুষটার উপস্থিতি চোখ বন্ধ করে বলতে পারবে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলেও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে নিজের মতো করে, হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগে ওনার শরীর জ্বলছে, কাঁপছে সর্বাঙ্গ। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। আবরাজ যখন ওনার কাছাকাছি এলো তখনই তিনি উচ্চস্বরে বলে উঠল, চলে যাও, খুব ভুল করলে, পস্তাবে এর জন্য, রিগ্রেট ফিল করবে, আই ওয়ার্ন ইউ। আবরাজ ঠোঁট এলিয়ে হাসল শুধু, সেই হাসিতে গা ছাড়া ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে? আমারও হয়েছে। এখন আমরা দুজনেই সন্তানহারা বাবা। আমি যা অনুভব করলাম সেটা আপনিও করুন, কারোর দোষ নেই এতে। মিস্টার জি এর কোনো কথার অপেক্ষা না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আবরাজে যাওয়ার পথে। কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। আবরাজ চলে যাবে, কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র, নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হওয়ার কি আছে? সে তো আবরাজ এলে বউ ছাড়া থাকে, নিজের ফ্ল্যাটে যায় না, আবরাজের সাথে সাথেই থাকে। কই, সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরো কয়টা দিন থেকে যান, এখন তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসল। জন একটু অপ্রস্তুত হলো। বিস্ময় ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো। আবরাজ খানের মুখে হাসি অমাবস্যা চাঁদের মতোই। মাসে একবার দেখা পাওয়া যায়। অমাবস্যা চাঁদও তো মাসে একবার দেখতে পাওয়া যায়, কিন্তু আবরাজ খানের হাসি সেটা দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানিং একটু অন্যরকম লাগে, তবুও জনের সত্যিটা সহ্য হলো না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যে বলে উঠল, বিয়ের পরেও যদি বউয়ের থেকে দূরে থাকি তাহলে বিয়ের কি প্রয়োজন ছিল? ব্যাচেলার লাইফ বিয়ের আগে ভালো, বিয়ের পর এটা অভিশাপ।
আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেলো। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছুদিন রিল্যাক্স করা যায়, বউয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সে সেই দিক সব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ ভালো লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝলো না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখলো মহাশয় ওয়াশরুমে চলে গেছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হলো। মাথা চুলকে কিছু সময় কথাখানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দুই গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তওবা তওবা, স্যার আমি সম্পূর্ণ সুস্থ। 2 বাচ্চার বাপ এমনি এমনি হয়েছে নাকি? টাওয়েল দাও। জন চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়েল। জন থতমত খেলো। শুনে ফেললো কি তার কথা? পরপরই ভাবলো, শুনলেই বা কি, সে কি মিথ্যা বলেছে নাকি?